যুদ্ধবন্ধে ইরান আমেরিকার মধ্যে সম্ভাব্য চুক্তির খসড়া আদান প্রদান চলছে জানালো কাতার। শিগগিরই ভালো খবরের প্রত্যাশা ওয়াশিংটনের। ইয়েমেন উপকূলে হামলায় ডুবে গেছে ভারতের পণ্যবাহী জাহাজ। বিনা উস্কানিতে আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা নয়াদিল্লির। গাজায় একসাথে শতাধিক মানুষের জানাজার হৃদয় বিদারক দৃশ্য। বোর্ড অফ পিসের নিরস্ত্রীকরণ চুক্তিতে সম্মত নয় ইসরায়েল। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি সঙ্গীতা ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমেরিকা ও ইরানের সংঘাত নিরসনের প্রচেষ্টায় বেশ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুপক্ষের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির খসড়া আদান প্রদান হচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলে নতুন রুট তৈরির জন্য ওমানের সঙ্গে আলোচনাকে ইতিবাচক দাবি করেছে ইরান। দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে আমেরিকা ও ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে মধ্যস্থতা করছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুপক্ষের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির খসড়া আদান প্রদান হচ্ছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানান, সংকট সমাধানের উপায় বের করতে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে টেলিফোনে আলাপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের এই ফোন আলাপে আমেরিকার সাথে ইরানের মতপার্থক্যগুলো কিভাবে দূর করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সেফ রুট বা নিরাপদ পথ তৈরিতে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। এই আলোচনাকে কারিগরি ও রাজনৈতিক উভয় দিক থেকেই ইতিবাচক হিসেবে দেখছে তেহরান। ইরানের সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, ভবিষ্যতে এই প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ওমানের সঙ্গে যৌথ ব্যবস্থা গড়ে তুলতে চায় ইরান। তবে এই নতুন ব্যবস্থার ক্ষেত্রে একটি শর্ত পরিষ্কার করেছে তেহরান। মুখপাত্র জানান, যে কোনো নতুন রুট তৈরি হতে হবে ইরান ও ওমান দুই দেশের সার্বভৌম অধিকার ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে। দুই দেশের আলোচনার চূড়ান্ত ফল শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। স্থানীয় গণমাধ্যম বলছে, নতুন এই সামুদ্রিক করিডোর চালু হলে তা আগের উত্তর ও দক্ষিণ রুটের বিকল্প হিসেবে কাজ করবে। ইরানের কর্মকর্তাদের মতে এটি সম্পূর্ণ একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা, যার লক্ষ্য বাইরের হুমকি থেকে নিজেদের জলসীমা রক্ষা করা। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে ইরান ও আমেরিকার আলোচনাকে ইতিবাচক আখ্যায়িত করেছে ওয়াশিংটন। তবে আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছেন, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে এখনও কিছুটা কাজ বাকি। তিনি জানান, আলোচনা ইতিবাচক হলেও এখনই শেষ বলা যাচ্ছে না, তবে খুব দ্রুতই একটি ভালো খবর পাওয়া যাবে বলে আশা জানিয়েছে ওয়াশিংটন। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের দূরপাল্লার শনাক্তকরণ ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় ৮০% ব্যবহার করে ফেলেছে আমেরিকা। পেন্টাগনের সমরাস্ত্র ভান্ডারের এই পরিস্থিতিকে বিপজ্জনক বলে সতর্ক করেছেন দেশটির সামরিক কর্মকর্তারা। ইরানের বিরুদ্ধে ৫ মাসের যুদ্ধে আমেরিকার আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ বিপজ্জনক তলানিতে নেমে এসেছে। সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে পশ্চিমা শীর্ষ গণমাধ্যমগুলো বলছে, থার্ড মিসাইলের 5 ভাগের 4 ভাগই ফুরিয়ে এসেছে। মজুদ কমে এসেছে আরেক শনাক্তকরণ মিসাইল প্যাট্রিয়টেরও। টমাহক ক্ষেপণাস্ত্রের অর্ধেকও ব্যবহার হয়েছে ইরানের বিরুদ্ধে। দ্য সেন্টার ফর স্ট্র্যাটেজিক ইন্টারন্যাশনাল স্টাডিজের পরিসংখ্যান বলছে, যুদ্ধ শুরুর আগে আমেরিকার কাছে ২,২০০ প্যাট্রিয়ট মিসাইল ছিল। এছাড়াও 450 থার্ড ক্ষেপণাস্ত্রও ছিল মজুদে। ইরানের বিরুদ্ধে দূরপাল্লার ভূমি থেকে নিক্ষেপণযোগ্য নিখুঁত আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম অ্যাটাক্যামস ও প্রিসিশন স্ট্রাইক মিসাইলস PRSM এর মতো 2 ধরনের ক্ষেপণাস্ত্রই ব্যবহার করেছে আমেরিকার সামরিক বাহিনী। শত্রুপক্ষের হামলা ঠেকাতে শনাক্তকরণ মিসাইলের ঘাটতি নিয়ে নতুন করে উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটনের উপসাগরীয় মিত্ররাও। প্রেসিডেন্ট ট্রাম্প সংঘাত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলার সক্ষমতার ঘাটতি ব্যাপক ক্ষয়ক্ষতি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তারা। ইরানে উস্কানির বিরুদ্ধে প্রয়োজনীয় অস্ত্রের ফুরিয়ে আসার ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফসের চেয়ারম্যান ড্যান কেইনো। শেষ পর্যন্ত সামরিক কর্মকর্তাদের পরামর্শ ও উপসাগরীয় মিত্রদের ক্রমাগত উদ্বেগের মধ্যে ইরানে ব্যাপক হামলার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন তিনি।
যদিও অস্ত্র মজুদ ফুরিয়ে যাওয়ার তথ্য নাকচ করে প্রয়োজনের চেয়ে বেশি মজুদ রয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস ও পেন্টাগন। এদিকে সিএনএন বলছে ঘাটতি পূরণে মিসাইল উৎপাদন রেকর্ড বাড়ানো হয়েছে। বছরে 15টি করে টমাহক ও 20টির মতো প্যাট্রিয়ট মিসাইল যোগ হচ্ছে আমেরিকার বহরে। তবে অস্ত্রের মজুদ ইরান যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফেরত নিতে আরও বেশ কয়েক বছর সময় লাগবে ওয়াশিংটনের। দূরপাল্লার একটি মিসাইল তৈরিতে খরচ হয় $1 মিলিয়ন বেশি। নিরাপদ দূরত্ব থেকে শত্রুপক্ষের বিরুদ্ধে হামলার সুযোগ করে দেয় এসব অস্ত্র। এসব ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেন থেকে রাশিয়ার গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ফলে চায়নার মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা থাকা দেশের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সংঘাতের জন্য আমেরিকার কাছে এসব অস্ত্র অত্যন্ত মূল্যবান। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পদত্যাগের হুমকির খবর নাকচ করার পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সাথে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। যুদ্ধের মধ্যে জাতীয় ঐক্যে বিভেদ সৃষ্টি করতে এমন জঘন্য প্রচেষ্টা বলে অভিযোগ করেন এই নেতা। পদত্যাগ নয়, বরং ইরানের হয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, পদত্যাগ করতে চাইলে প্রকাশ্যে ঘোষণা দিতেন তিনি। এ সময় দেশের হয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট। ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি এবং দেশটির সামরিক বাহিনীর সাথে তার মতবিরোধের দাবিও উড়িয়ে দিয়েছেন পেজেশকিয়ান। সবার মধ্যে সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে কাজ চলছে বলে জোরালোভাবে জানান তিনি। এর আগে ইরানের বিরোধী সমর্থিত সংবাদ মাধ্যমগুলোতে সর্বোচ্চ নেতার কাছে পেজেশকিয়ানের পদত্যাগপত্র জমা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। ফেব্রুয়ারিতে আমেরিকা ইসরায়েল যৌথভাবে ইরানে আক্রমণ চালালে শুরু হয় পাল্টাপাল্টি সংঘাত। উপসাগরীয় দেশগুলোতেও পাল্টা আক্রমণ করছে আইআরজিসি। তবে এপ্রিলে ইরান ও আমেরিকা যুদ্ধ বন্ধে সম্মতিতে পৌঁছানোর পর জুনে পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা স্মারকে সই করে দুই দেশ। তবে কয়েকদিনের মধ্যেই আবারও লড়াই শুরু হয়। এর মধ্যেই সোমবার ইরানের সর্বোচ্চ নেতার আত্মীয় ও শিয়া ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজি দাবি করেন, নীতি নির্ধারণের সিদ্ধান্ত থেকে দূরে রাখা এবং যুদ্ধ নিয়ে আইআরজিসির বিভিন্ন পদক্ষেপের অভিযোগ তুলে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ পর্যন্ত 28 বার পদত্যাগের হুমকি দিয়েছেন। আরেকবার পদত্যাগের কথা বললে তা অনুমোদন করা হবে বলে জানান মুজতবা খামেনি। এরপরই পেজেশকিয়ান আর পদত্যাগের কথা উল্লেখ করেননি বলে দাবি করেন খারাজি। এছাড়াও সর্বোচ্চ নেতার সুপ্রিম কাউন্সিলে মোহসেন রেজাইকে নিয়োগ দেওয়ার চেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সমঝোতা আলোচনায় যুক্ত থাকা নিয়েও বিভিন্ন দাবি করেন খারাজি। আমেরিকা ইরানের সমঝোতা স্মারক নিয়ে সরকার ও আইআরজিসির বিভেদ চলছে বলেও দাবি করেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়ার গলফ কোর্সের বাইরে থেকে এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 38 বছর বয়সী ওই ব্যক্তির নাম জেনিন জন্টেল। পুলিশ জানায়, ট্রাম্পের ক্যালিফোর্নিয়া সফরের ঠিক আগেই গলফ ক্লাব এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। সেখানে নিরাপত্তা ব্যবস্থার ছবি ও ভিডিও তুলছিলেন তিনি। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে একটি রাইফেল, পিস্তল, বুলেট প্রুফ জ্যাকেট ও সন্দেহজনক নোটবুক উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। বর্তমানে যৌথভাবে বিষয়টি তদন্ত করছে এফবিআই এবং সিক্রেট সার্ভিস। তবে প্রাথমিক তদন্তে সাধারণ মানুষের জন্য বড় কোনো হুমকির আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইয়েমেন উপকূলে ভারতের পতাকাবাহী জাহাজে হামলা হয়েছে। দিল্লির পক্ষ থেকে পণ্যবাহী জাহাজে হামলা ও 13 নাবিককে উদ্ধারের কথা নিশ্চিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষই। আমেরিকা ইরানের সংঘাতের মধ্যেই ইয়েমেন উপকূলে ভারতের পণ্যবাহী জাহাজে হামলা হয়েছে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, এমএসভি ফৈজে নূর ওলিয়া নামে ভারতীয় জাহাজটি রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়। উল্টে গিয়ে শেষ পর্যন্ত ডুবে যায় জাহাজটি। জাহাজে থাকা 14 জন নাবিককেই ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের সেনারা নিরাপদে উদ্ধার করেছে বলে জানায় ভারত।
তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে কোনো মন্তব্য করেনি দেশটি। কোনো উস্কানি ছাড়াই হামলার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। সৌদির দূতাবাসের মাধ্যমে হামলার ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় জাহাজ ও নাবিকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে নয়াদিল্লি। তবে হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি দায়ী বলে জানাচ্ছে বেশ কয়েকটি গণমাধ্যম। হুথিদের নিয়ন্ত্রিত লোহিত সাগরের হোদেইদাহ বন্দর নগরী থেকে মাত্র ১৩ নটিক্যাল মাইল দূরে হামলার কবলে পড়ে জাহাজটি। এর আগে গত মাসে সৌদির জন্য লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালী বন্ধের ঘোষণা দেয় ইরানের প্রতিরোধ জোটের সদস্য হুথিরা। এই জলপথ লোহিত সাগরের সাথে এডেন উপসাগর ও ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে। হুথিদের অবরোধের জেরে লোহিত সাগরে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল সীমিত হয়ে এসেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। সম্প্রতি সানায় সৌদি সমর্থিত জোটের হামলা ও লোহিত সাগরে হুথিদের অবরোধে দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির বিরুদ্ধে রিয়াদের স্থল অভিযানের সংখ্যাও বাড়ছে। তবে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, সেনা পুনর্বিন্যাস ও পরিকল্পনায় স্থল অভিযানের বিষয়ে তেমন কোনো আলোচনার প্রমাণ মেলেনি। এরই মধ্যে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত পূর্বাঞ্চলে সৌদি জোটের তৎপরতা দেখা যাচ্ছে। ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ মধ্যাঞ্চলীয় আল বায়েদাতে সামরিক অভিযান চালাতে পারে সৌদি জোট। এছাড়াও লোহিত সাগরে আন্তর্জাতিক সামুদ্রিক জোটও মোতায়েন করতে পারে দেশটি। যদিও হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য স্থল, আকাশ বা নৌ অভিযান নিয়ে কোনো মন্তব্য করেনি মোহাম্মদ বিন সালমানের প্রশাসন। জ্বালানি নির্ভর সৌদির জন্য লোহিত সাগর অত্যন্ত স্পর্শকাতর। ইরান আমেরিকার যুদ্ধে হরমুজ বন্ধ থাকায় বাবেল মানদেব প্রণালীর গুরুত্ব রিয়াদের কাছে আরও বেড়েছে। হুথিদের বিরুদ্ধে বিমান হামলা, ১৪ দেশের সমন্বয়ে সামুদ্রিক জোট গঠনের মাধ্যমে প্রস্তুতি বাড়াচ্ছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, হুথিদের বিরুদ্ধে সৌদির সম্ভাব্য হামলা ২০১৫ সালের মতো এত ব্যাপক হবে না। বিশেষ করে হুথি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর জটিল ভৌগোলিক অবস্থান এবং সামরিক সরঞ্জাম সরবরাহের ঝুঁকির কারণে বড় আকারের স্থল অভিযানে সৌদির ক্ষয়ক্ষতি বাড়ার শঙ্কা রয়েছে। তাই সীমিত অভিযানে হুথিদের নিয়ন্ত্রিত কৌশলগত গুরুত্বপূর্ণ এক বা একাধিক শহরের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালাতে পারে ইয়েমেনের সৌদি সমর্থিত জোট, যেখানে বিশেষ বাহিনী, যুদ্ধবিমান, গোয়েন্দা তথ্য, আর্টিলারি, প্রতিরক্ষা ও পরিকল্পনার মতো সব ধরনের সহায়তা দেবে রিয়াদ। সানা বিমানবন্দরে সৌদি জোটের হামলা ঘিরে সম্প্রতি দুই পক্ষের উত্তেজনা চূড়ান্ত রূপ নেয়। লোহিত সাগরে সৌদির ওপর অবরোধ, রিয়াদের তেলের ট্যাঙ্কার ও জ্বালানি অবকাঠামোতে হামলায় বিরোধ আরও ছড়িয়ে পড়েছে। হুথিদের সাথে সমন্বিত হামলার অভিযোগে ইরাকে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর ওপর বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও সৌদি। রিয়াদের এই হামলায় ইরাকে আইআরজিসির ৫ সদস্য নিহতের কথা জানিয়েছে ইরান। আবার এই সপ্তাহেই মিশরের বন্দরে হামলার জন্য হুথিদের দায়ী করা হচ্ছে। তাই সব মিলিয়ে হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সম্ভাব্য সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে আরেকটি অনিয়ন্ত্রিত যুদ্ধের দ্বার খুলে দেওয়ার শঙ্কা জোরালো করছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১২ ফিলিস্তিনির জানাজা অনুষ্ঠিত হচ্ছে। ২০২৩ সালের নভেম্বরে সাবরা এলাকার একটি আবাসিক ভবনে আইডিএফের হামলায় একই গোত্রের ২ বর্ধিত পরিবারের সব সদস্য নিহত হন। সে সময় হামলায় ১৮০ জনের বেশি বেসামরিক নাগরিক সহ ভবনটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। নিহতদের মধ্যে রয়েছেন ৪৪ শিশু। এছাড়া ৩৮ নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ৭ ব্যক্তিও নিহত হয়েছিলেন ইসরায়েলি হামলায়। রেড ক্রসের সহায়তায় ২ সপ্তাহের এক উদ্ধার অভিযানে সম্প্রতি ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের মরদেহের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। ফিলিস্তিনের পতাকায় মুড়ে তাদের দাফনের জন্য নেওয়া হয়। জানা যায়, অংশ নিতে এ সময় গাজাবাসীদের ঢল নামে।
গাজায় হামাসকে নিরস্ত্র করার পরিকল্পনায় বোর্ড অফ পিসের প্রস্তাবে সম্মত নয় ইসরায়েল। এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানান, ট্রাম্প প্রশাসনের পাঠানো খসড়া প্রস্তাবটি মানেননি তারা। নিজেদের মতামত ও সংশোধনী প্রস্তাব আবার ফেরত পাঠিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু স্পষ্ট জানান, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজায় বর্তমান অবস্থান থেকে এক চুলও সরবে না ইসরায়েলি বাহিনী। এর আগে এ প্রস্তাবটিতে হামাস সম্মত জানালেও নেতানিয়াহুর এই অবস্থানে থমকে গেল গাজার শান্তি প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ। সিউটাতে অভিবাসন প্রত্যাশীদের ঢল সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার ন্যায় স্পেনের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন। স্পেনের ছিটমহল সিউটায় জুলাই মাসের শেষ 2 দিনে প্রায় 72,000 অভিবাসী প্রবেশ করে। এর মধ্যে বেশিরভাগ অভিবাসীকেই ফেরত পাঠায় স্থানীয় সরকার। পরিস্থিতি মোকাবিলায় স্পেনের ভূমিকা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে। পরে মঙ্গলবার এই বিষয়ে স্পেনের সাথে জরুরি বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা। অভিবাসী সংকট মোকাবিলায় স্পেনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। মঙ্গলবার অভিবাসন সংকট নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসেন ইইউ এর স্বরাষ্ট্রমন্ত্রীরা। সেখানে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে মারলাস্কা জানান, সিউটাতে এমন অভিবাসী ঢলের কোনো আগাম তথ্য পায়নি দেশটির গোয়েন্দা সংস্থা। গত 30 থেকে 31 জুলাইয়ের মধ্যে প্রায় 72,000 অভিবাসী স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার এই ভূখণ্ডে প্রবেশ করে। এর মধ্যে প্রায় 70,000কেই মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে। অনুপ্রবেশের সময় সীমান্তের স্পেন অংশে অন্তত 75 জন এবং মরক্কো অংশে 11 জন নিহত হন। সিউটার এই ঘটনাকে ভয়াবহ হিসেবেই দেখছে প্রতিবেশী দেশ ইতালি। এরই মধ্যে তারা স্পেনের সাথে সেনজেন সীমান্ত চুক্তি স্থগিত করেছে। তবে বৈঠকে সভাপতি আয়ারল্যান্ডের বিচারমন্ত্রী জিম ও ক্যালাহান জানান, এই সংকটকালে স্পেনের পাশে থাকবে ইউরোপিয়ান ইউনিয়ন। শুরু থেকেই স্পেনকে নিয়ে ইইউ এর কিছু দেশের মধ্যে ক্ষোভ ছিল। স্পেনের প্রতি ইতালির পদক্ষেপকে ফিনল্যান্ড ও ডেনমার্কও সমর্থন জানায়। এদিকে চেক রিপাবলিকও স্পেনের সেনজেন সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার দাবি তোলে। এসব সমালোচনার জবাবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ জানান, কিছু ইউরোপিয়ান দেশের ভূমিকা নিয়ে তার নিজেরও উদ্বেগ রয়েছে। তিনি আরও বলেন, সিউটা শহরটি সেনজেনের অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে বৈঠকের পর স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেনজেন অঞ্চলের নীতিতে কোনো ব্যাঘাত ঘটেনি। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দেশটির তরুণ সমাজের গভীর অসন্তোষের চিত্র তুলে ধরেছে। সংকট সামাল দিতে দ্রুত বিচার আদালত গঠন কিংবা পরীক্ষা ব্যবস্থা সংস্কারের নানা উদ্যোগ নেওয়া হলেও নরেন্দ্র মোদীর সামনে আসল চ্যালেঞ্জ তরুণদের কর্মসংস্থান সৃষ্টি। ক্রমাগত প্রশ্নফাঁস আর সরকারি নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে উত্তাল ভারতের রাজপথ। তরুণদের প্রবল আন্দোলনের মুখে গত মাসে পদত্যাগ করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আপাতত সংকট মেটাতে দ্রুত বিচার আদালত গঠন এবং প্রযুক্তি উদ্যোক্তা নন্দন নীলেকানির নেতৃত্বে পরীক্ষা ব্যবস্থা সংস্কার কমিটি করেছে নরেন্দ্র মোদী সরকার। তবে সমস্যা সমাধানের জন্য এই পদক্ষেপগুলোকে অপ্রতুল মনে করছে বিশ্লেষকরা। ভারতে বর্তমানে 15 থেকে 29 বছর বয়সী তরুণের সংখ্যা প্রায় 36 কোটি। বিগত 2 দশকে উচ্চশিক্ষায় শিক্ষার্থী ভর্তি বাড়লেও শিক্ষিত তরুণদের জন্য তৈরি হয়নি উপযুক্ত কাজের সুযোগ। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন অনুযায়ী দেশটিতে গ্র্যাজুয়েটদের বেকারত্বের হার প্রায় 37 থেকে 40%। 1983 সালে যেখানে তরুণদের মাত্র 4% গ্র্যাজুয়েট ছিলেন এবং বেকারত্ব ছিল 13%, 2023 সালে তা বেড়ে দাঁড়ায় 28%, আর বেকারত্বের হার লাফিয়ে পৌঁছায় 66%। এছাড়া প্রতি বছর 50 লাখের বেশি নতুন গ্র্যাজুয়েট যুক্ত হলেও স্থায়ী চাকরি পাচ্ছেন 7%-এরও কম তরুণ। অর্থনীতিবিদদের মতে গত 1 দশকে ভারতের শ্রমবাজার মারাত্মক সংকুচিত হয়েছে। নোট বাতিল আর জিএসটির ধাক্কায় ম্যানুফ্যাকচারিং খাতের অবদান জিডিপিতে 17% থেকে কমে 14% নেমে এসেছে। উল্টো 2020 সালের পর প্রায় 8 কোটি মানুষ আবারও কৃষিকাজে ফিরতে বাধ্য হয়েছেন, যা সেখানে প্রকট ছদ্ম বেকারত্বের প্রমাণ।
3 দশক ধরে ভারতীয় মধ্যবিত্তদের প্রধান ভরসা তথ্য প্রযুক্তি খাত এখন সংকটে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রভাবে অন্তত 12% অকৃষি চাকরি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে গোল্ডম্যান স্যাক্স। সম্প্রতি চেন্নাইয়ের শীর্ষ আইটি প্রতিষ্ঠান HCL এর কর্মীদের বেতন বৃদ্ধির আন্দোলন এই খাতের তীব্র স্থবিরতাকেই স্পষ্ট করে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ শুধুই অবকাঠামো খাতের উপর নির্ভর না করে সার্বিক উৎপাদন খাত চাঙ্গা করা জরুরি। পাশাপাশি এসি অফিসের চাকরির আশা ছেড়ে তরুণদের কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। বিপুল প্রবৃদ্ধির পরও নতুন প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করাই এখন মোদী সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। দীর্ঘ 1.5 দশকের অস্থিরতা কাটিয়ে লিবিয়ার ঐতিহাসিক রোমান স্থাপত্য পুনরুদ্ধারে কাজ শুরু করেছেন গবেষকরা। 1986 সালে শুরু হওয়া ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশনটি 2011 সালে গাদ্দাফি সরকারের পতনের পর বন্ধ হয়ে যায়। প্রায় 3000 বছর আগে রোমান সাম্রাজ্যের অংশ ছিল উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার প্রাচীন নগরী লিপটিস ম্যাগনা। 2011 সালের রাজনৈতিক অস্থিরতায় সেখানে থমকে যায় প্রত্নতাত্ত্বিক গবেষণা। দীর্ঘ 15 বছর পর আবারও শুরু হলো সেই গবেষণা কার্যক্রম। লিবিয়া ও ফরাসি গবেষকদের যৌথ দল কাজ করছে শহরের প্রাচীন থিয়েটার, পূর্বাঞ্চলীয় স্নানাগার আর মূল পথচারী চলাচলের রাস্তাটি উন্মোচনে। বর্তমান অবস্থায় আনার আগে স্থানটি পুরোপুরি বালুতে ঢাকা ছিল। আমাদের যৌথ দল বালু সরিয়ে প্রাচীন প্রাচীর ও স্নানাগারের প্রকৃত রূপ ফুটিয়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন প্রায় 140 হেক্টরের এই বিশাল রোমান শহরের মাত্র 4 ভাগের 1 ভাগ উদ্ধার করা গেছে। এবছরের অনুসন্ধানে প্রাচীন একটি জলাধারের সন্ধান মিলেছে, যা ধারণার চেয়েও দ্বিগুণ বড়। ত্রিপোলিতে ইউনেস্কোর কার্যালয় চালুর পর এই কাজে নতুন গতি এসেছে। শহরটির বেশিরভাগ অংশ মাটির নিচে থাকায় এটি পুরোপুরি উন্মোচনে বেশ দীর্ঘ সময় লাগবে। লিপটিস ম্যাগনার পাশাপাশি উপকূলীয় প্রাচীন অভিজাত আবাসন ভিলা সেলিনেতেও চলছে সংস্কার কাজ। সেখানকার মেঝের মোজাইক আর্ট আর দেয়ালচিত্রে ফুটে উঠেছে প্রাচীন রোমানদের জীবনযাত্রা, ঘোড়দৌড়, কুস্তি, মাছ ধরা আর নানা পৌরাণিক গল্প। এই ভিলার বিশেষত্ব হলো এর মেঝের মোজাইক ও দেয়ালচিত্রগুলো অনেকটাই অক্ষত আছে। এগুলোতে তৎকালীন রোমান সমাজ ও পৌরাণিক কাহিনীর চমৎকার রূপ দেখা যায়। নতুন গবেষণায় বাইজেন্টাইন প্রাচীর আর প্রাচীন বন্দরের সাথে লিপটিস ম্যাগনার ভৌগোলিক সম্পর্ক খোঁজা হচ্ছে। বর্তমানে লিপটিস ম্যাগনা দর্শনার্থীদের জন্য খোলা থাকলেও সংস্কার কাজের জন্য আপাতত বন্ধ রয়েছে ভিলা সেলিনে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতেও।